স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের জাতীয় পরীক্ষার বড় এক ধাপ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে আজ। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ৭৮.৩৩% শিক্ষার্থী পাশ করেছে। পুরো জিপিএ সনদ পাচ্ছে ৭০,৬০২ জন। জিপিএ হিসেবে এগিয়ে ছেলেরা, আর পাশের হারে এগিয়ে থাকছে মেয়েরা। তবে উচ্চশিক্ষার ভর্তিযুদ্ধের জয়ই নিহিত এখন আসল সাফল্য। এসব নিয়ে আজকের আলোচনা, ফলে পরিচয়। কথা বলতে স্টুডিওতে আছেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা, শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক শিক্ষাবিদ এএন রাশিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুল হালিম। স্বাগত আপনাদের। ফাদার কস্তা, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো, এই প্রশ্নটি অবশ্য আমাদের অন্য দুই আলোচকের কাছেই জানতে চাইবো, আপনাকে দিয়ে শুরু করি যে পাশের হার বৃদ্ধিতে শিক্ষার মানের পতন দেখেন অনেক শিক্ষাবিদ। অনেকে বলেন যে পাশের হার বাড়ছে, শিক্ষার মান সেই হারে বাড়ছে না। আবার সরকারের অবস্থান কিন্তু ঠিক উল্টো। শিক্ষার মান যাচাইয়ের একটা মাধ্যম, অবশ্যই একটা বড় মাধ্যম হচ্ছে পরীক্ষা। শিক্ষার মান যাচাইয়ের জন্যই পরীক্ষাটা নেওয়া হয়। পরীক্ষার উপর যে আস্থা রাখা যাচ্ছে না বলে অনেকে মনে করছেন, এর কারণ কি, বা আপনি এর সাথে একমত কিনা? এখন পাশের হার বাড়লে শিক্ষার মান বেড়েছে এটা তো বলা যায় না, কারণ শিক্ষার মান বলতে আমরা কি বুঝি? এটা যে দক্ষতা, মানে মান বৃদ্ধি মানে দক্ষতা অর্জন, সে দক্ষতা বৃদ্ধি পেল কিনা, শিক্ষার মানটা স্যার তাহলে কিভাবে যাচাই করা সম্ভব? সেটাই আমাদের নির্ণয় করতে হবে। আপনিও মনে করছেন যে পরীক্ষাটা আসলে যথেষ্ট না, যে বা একটা পাবলিক পরীক্ষা দিয়েই পাশের হার বাড়তে থাকলে, বা আমরা আমাদের সময় যেমন 40% পাশ করতে, এখন 78% পাশ করছে, তো সেটা দিয়ে আসলে বলা যাবে না যে শিক্ষার মান দ্বিগুণ হয়েছে? না, পাশের হার দিয়ে মান সেটা বলা যাবে না। মান বলতে তার গুণগত মান বলতে যে তার দক্ষতা কতটুকু হলো, শুধু দক্ষতা না, একজন শিক্ষিত মানুষ আর আমরা যখন বলি অশিক্ষিত মানুষ, এই দুইয়ের মধ্যে পার্থক্য। তাহলে গুণগত মান বলতে যে শিক্ষিত লোকের মধ্যে সেই পার্থক্যটা যদি আমরা দেখতে স্পষ্ট হয়, তাহলে বলতে পারবো যে হ্যাঁ, শিক্ষিত লোকটা তার দায়িত্ব ঠিকমতো পালন করছে, এবং দায়িত্ব পালন যে করছে সেই ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে যা করণীয় সেটা করতে পারছেন, এবং তার আচার আচরণেও সেই একজন শিক্ষিত মানুষের মধ্যে আমরা আশা করি যে দায়িত্বশীল নাগরিক হবে, তার দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করবে, এবং তার নৈতিক মূল্যবোধ ওরকম থাকবে, দায়িত্ববোধও বেশি থাকবে। স্যার, আপনি এই লক্ষণগুলি খুব দেখতে পাচ্ছেন না এখন? সেটাই প্রশ্নবোধকারী প্রশ্ন। আমি একটু রাশিদা আপা আপনার কাছে আসি, যে আপনিও কি তাই মনে করেন যে শিক্ষার মান, মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করা বা পরীক্ষায় পাশের হার বাড়া আর শিক্ষার মান বাড়া আসলে এক কথা না? এই বক্তব্যের সাথে কি আপনি একমত? ধন্যবাদ। আমি আমার নামটা সংশোধন করি, আমি লিখি এএন রাশেদা। জি, আমরা একটু ভুল করেছি। জি জি, এএন রাশেদা। আচ্ছা, জি। আর আমি যেটা মনে করি যে এই যে পাশের হার বেড়েছে, এটা কিন্তু একটা দীর্ঘদিনের একটা আন্দোলনের ফসল বলা যায়। সেটা কেমন আন্দোলনটা এরকম ছিল যে একটা সময় ছিল যখন নাম্বারটা কম কম দেয়া হতো, এরকম সকলে অভিযোগ করতো। সেটা প্রেক্ষিতে কিন্তু অনেকে বলতো যে আমাদের মার্কিং সিস্টেম ঠিক না। হ্যাঁ, একই জিনিসে কেউ নাম্বার দিচ্ছে 20-এর মধ্যে 10, কেউ ওই নাম্বার দিচ্ছে 16, কথা ধরলাম একটা এরকম। এবং একজন এইভাবে গবেষণা করে দেখেছে, এবং অঙ্কের পেপার একজন শিক্ষক উনি দেখেছেন, উনি ছিলেন হেড এক্সামিনার, উনি ওই এক কোশ্চেনটা নিয়ে 30 জন টিচারকে যারা কারেকশন করবে তাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এখানে ভেরিয়েশন অনেক ছিল, মনে করেন 80 থেকে 40, কেউ 40 দিচ্ছে অঙ্কের মতন সাবজেক্ট এরকম। কেউ পুরাপুরি ঠিক হলে মার্ক দেয়, কেউ একটু সামান্য ভুল হলো কেটে দিচ্ছে, এরকম নানান বিষয় ঝামেলা কিন্তু ছিলই। এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে একটা চাহিদা ছিল যে মার্কিং সিস্টেমটা ঠিক না, এটাকে ঠিক করা হোক। তো এইভাবে কারেকশন করতে 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 আজকের এই অবস্থাটা আসছে। আর মার্কিং সিস্টেমটা কি করে ঠিক করা হলো যে সবাইকে 80 দাও? না, সেটা না, মানে ওই যে ভাগ করা হলো, তারপরে 50% ওই যে কি বলে এটাকে কুইজ মতন করা হলো। হ্যাঁ, নানান ভাবেই আর কি আসছে। আমি মানে পরীক্ষামূলক ভাবে কিন্তু চলছে এটা। এখন যেটা ঠিক অবস্থা আসছে আমি সেটা বলছি না, কিন্তু আপা আপনি মনে করছেন যে মানে শিক্ষার মান বাড়ছে বলেই আসলে পাশের মান বলছি না। আমি বলছি যে পাশের হারটা বেড়েছে এইভাবে। আরেকটা পাশের হার যেটা অনেকে বলে, কারণ আমি তো 2009 সাল থেকে কলেজে নেই, আমি রিটায়ারমেন্ট আছি, কিন্তু আমি যখন ছিলাম তখনও কিন্তু অনেকে বলতেন, কলিগরা বলতেন যে বলে দেওয়া হয় যে মার্কস বেশি দেবে, মার্কসকে আপনার বাবার সম্পত্তি, আপনি দেবেন না, এরকম কথা নাকি কেউ বলতেন। আমি শুনেছি, আমি অবশ্য জানি না, তা বলতেন, এটা আমি জানি। এবং
এটা এখন হয়তো সেটা চলছে কিনা আমি সেটা বলতে পারবো না, কারণ আমি তখন নেই কলেজে। তবে এইভাবে মার্কসটা বেড়ে আসছে। তবে ইয়েতে পরীক্ষার সময় যে দেখা যাচ্ছে যে যখন তারা যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে ভর্তি পরীক্ষায়, তখন সেখানে যারা আছেন তারা বলছেন যে জিপিএ 5 পেয়েছে, কিন্তু তারা খুব সামান্য সামান্য সিলি ম্যাটারটা বলতে পারছে না, খুব সহজ জিনিস তারা প্রশ্ন উত্তর দিতে পারছে না। আমার মনে হয় যে উনি সেটা ভালো বলতে পারবেন, কারণ উনি ইউনিভার্সিটিতে আছেন, উনি পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এই কথাটা কিন্তু আছে যে তারা সঠিকভাবে তারা তাদের পারফরমেন্স করতে পারে। আরেকটা কথা হচ্ছে যে শিক্ষার ভিতর দিয়ে আমরা কি বুঝি, শিক্ষার ভিতর দিয়ে একটা মানুষ গড়ে উঠবে, সে মানুষ হবে, সে আদর্শবান হবে, সৎ হবে, নীতিবান হবে, সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। আমি সবার কথা বলবো না, সবাই নীতি জ্ঞানহীন না, কিন্তু আমরা যা দেখি বেশিরভাগ ক্ষেত্রেও না, অল্প কয়েকজন মানুষই অবশ্য নষ্ট করে দেয়, সমাজটাকে পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এটাই প্রতিভাত হচ্ছে, এবং এদেরকে কিন্তু সেভাবে প্রোটেক্ট করা হচ্ছে না, বা বাধা দেওয়া হচ্ছে না, বাধা দান হচ্ছে না। যেমন আপনার খেয়াল করে দেখেন যে এটা কোন ধরনের শিক্ষা, কোন ধরনের ছাত্র, যে সে কি করছে, সে কলেজে প্রিন্সিপালকে জয়েন করবে না করবে তার ইয়ে লাগবে, এবং সে যে আগত প্রিন্সিপাল তাকে সে কোপাচ্ছে, দা দিয়ে কোপাচ্ছে। বরিশালে দেখেছি এবং নানান জায়গায় নানান ঘটনা। এগুলো শিক্ষার পরিবেশ বলে না, এটা মানুষ হওয়ার কথা বলে না, আদর্শবান তো না, নীতিবান না, কিচ্ছু না। তো শিক্ষার মধ্যে আমরা সেটাই চাই, মানুষে গড়ে উঠবে। সে মানুষটা আমরা অনেক ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রে অনুপস্থিত। খুবই চমৎকার কথা বলেছেন আপা, কিন্তু আমি একাডেমিক ইন্টারেস্টে একটা প্রশ্ন করতে পারি যে শিক্ষার কথা আপনারা বলছেন, যে স্যারও বললেন, যেটা আপনিও যেটা বলছেন, যে একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠা, মানুষের প্রতি সহমর্মী থাকা, অন্যান্য গুণাবলীগুলো অর্জন করা, আমাদের শিক্ষা ব্যবস্থা কি কখনো ওই ধরনের শিক্ষিত মানুষ তৈরি করতে পেরেছে? আমি বলি, দেখেন, ধরো 50 বছর আগে যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তারা এখন দেশ শাসন করছেন, 40 বছর আগে যারা দেওয়া হয়েছে তারা দেশ শাসন করছেন, 30 বছর আগে, তাদের মধ্যে কি শিক্ষিত মানুষের সংখ্যা বেশি না অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি? আছেন, ভালো মানুষ অনেক আছেন। এবং আমরা এটা কিন্তু একটা ইয়ের ব্যাপার, এখানে একটা কি বলে পরিশীলনের একটা পদ্ধতির দরকার আছে, শুধুমাত্র ওই বই পড়ে হয় না। এটা তার আশপাশ, তার বাবা মা, তার গৃহ, তার শিক্ষক, তাদের দ্বারা কিন্তু সে প্রতিপালিত হয়। দেখেন, আপনি খেয়াল করেন যে আমাদের কিন্তু একটা মুক্তিযুদ্ধ আমরা করেছি 71 সালে, তার মধ্য দিয়ে আমাদের স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে কিন্তু একটা শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, সেটা হলো ডক্টর কুদরাতে খুদা বিজ্ঞানী, তাকে করা হয়েছিল প্রধান। সে তার নাম অনুযায়ী নাম হয়েছে কুদরাতে খুদা শিক্ষা কমিশন রিপোর্ট। তার রিপোর্টটা 1974 সালে, সেই রিপোর্টটা কিন্তু ছিল, চাপা দেওয়া ছিল। আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমাদের সংগঠন থেকে আমরা কিন্তু এটা নিয়ে বিশাল সমাবেশ করেছি, মিটিং করেছি, বলেছি এটা বাস্তবায়ন করো। তখন কিন্তু বাস্তবায়ন করার কথা বলে, মুখ দিয়ে উচ্চারণ করেনি, তখন সেটা হিমাগারে রাখা হয়েছিল। এবং তারপর 75-এ পট পরিবর্তন আপনারা জানেন, তারপর থেকে এটা হিমাগারে চলে গেছিল। তারপরে অনেকগুলো কমিশন হয়েছে, মফিজ কমিশন হয়েছে, আর অনেক কমিশন হয়েছে। তার আগেও আবার 70 সালের মধ্যে একটা কাজী জাফর আহমদের কমিশন একটা রিপোর্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব কমিশনে কিন্তু উদ্দেশ্যটা ঠিক ছিল। উদ্দেশ্যটা মানে আপনার কি করবে, সে মানুষ সৎ হবে, আদর্শবান হবে, নীতিবান, সে কথা ছিল। কিন্তু থাকলেও ক্ষুধা কমিশনের রিপোর্টে যে সম্পূর্ণ একটা রিপোর্ট ছিল, যেটা ছিল যে কোন ক্লাস 5 ক্লাসটা 80 সালের পর থেকে এটা 8ম শ্রেণী পর্যন্ত হবে, এটা কিন্তু ক্ষুধা কমিশনের ছিল, যেটা এখন সরকার করলো। হ্যাঁ, এর আগে তারা করে নাই। অনেক কিছু ছিল যেটা আমাদের একটা প্রকৃত। এবং আরো কথা ছিল কি, আমরা কোন ধরনের মানুষ চায়, সে বলছে যে সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, হ্যাঁ, সেই চিন্তা চেতনাকে যারা বাস্তবায়ন করবে, সেই ধরনের মানুষ তারা চায়। আমরা আশা করব যে কোনো না কোনো সময় এই ধরনের শিক্ষা আমরা শিক্ষিত হতে পারবো। আমরা এখনই আসলে খুব বেশি মানে তার লক্ষণ আমাদের সমাজে, রাষ্ট্র, জাতি যারা পরিচালনা করছেন তাদের মধ্যে খুব বেশি দেখছি না। আমি প্রফেসর হালিম আপনার কাছে আসি, যে মানে একই প্রশ্ন, যে পাশের হার বাড়ছে, শিক্ষার মান বাড়ছে কিনা, তা নিয়ে যে প্রশ্ন থাকছে, আপনি শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের একজন অধ্যাপক, আপনার বিবেচনায় আপনি যদি একে বলতেন। থ্যাংক ইউ। আসলে আমাদের শিক্ষার মান আর পাশের হার বাড়া দুইটা কিন্তু ভিন্ন প্রেক্ষাপট, দুইটা ভিন্ন জিনিস। আপনি যদি শিক্ষার মান বলতে বোঝান, সেটা বোঝাতে হবে যে শিক্ষার গুণগত মান, এবং শিক্ষার এই গুণগত মান বলতে আসলে আমরা কি বুঝি, সেই চেঞ্জটা কিন্তু আমাদের আনতে হবে। এবং আর শিক্ষার এই পরীক্ষা পদ্ধতির এই পদ্ধতিতে আমরা এখনো কিন্তু আমরা অনেক পিছনে। আমি কিন্তু এই সমাজ ব্যবস্থার মধ্যে আমি যেটা চিন্তা করি, যে আমরা পরীক্ষা পদ্ধতির উপর নির্ভর করেছি, পাশ করতে হবে,
এই যে সার্টিফিকেট প্রদান করতে হবে, এইটার মধ্যে আমরা সীমাবদ্ধ রয়েছি। আমরা কিন্তু দেখি না যে সার্টিফিকেটটা যে দিলাম, এই সার্টিফিকেট যে আপনাকে দেওয়া হলো, এই সার্টিফিকেট দিয়ে আসলে আপনি কতটা এটার এফেক্টিভ ওয়েতে ইউজ করতে পারছেন, অর্থাৎ দক্ষ জনশক্তি আপনি তৈরি করতে পারছেন কিনা, আপনি একটা প্রকৃত মানুষ তৈরি করতে পারছেন কিনা, শিক্ষিত জাতি তৈরি করার জন্য সেই পরিবেশ তাকে দিতে পারছেন কিনা, সেই অবস্থা থেকে আপনি কতটা উত্তরণ করতে পেরেছেন, সেটা হলো আসলে শিক্ষার ব্যবস্থা পরীক্ষার সিস্টেম হওয়া উচিত। আমরা কিন্তু সেটা করি না, আমরা শুধু যা হয়েছে সার্টিফিকেট সর্বস্ব আমরা বলবো। এখন তো 78% পার, আমি তো মনে করি এটা আরো বেশি হওয়া উচিত, পাশ করা উচিত। কিন্তু এটা কিন্তু বৈষম্য রয়েছে, এই পাশের জন্য একটা বৈষম্য কীরকম, আপনি দেখেন গ্রামে এবং শহর দুইটা কিন্তু আপনি যদি দেখেন পাশের হার গ্রামের এক ধরনের হবে, সিটি বেস এক ধরনের হবে, অর্থাৎ আউটস্ক্রিট অফ ঢাকা এবং যেটা উরাল এরিয়া আর আরবান এরিয়া, এটা আপনি যদি চিন্তা করেন ফার ডিফারেন্স। কেন? এখানে কিন্তু আমরা ওই বৈষম্য কিন্তু দূর করতে পারছি না, কারণ আপনি যারা এখানে শিক্ষিত সমাজ তারা সাধারণত এখানে ঢাকা বেস বা শহর বেস, তারা কিন্তু চাকরি বাকরি করতে বাচ্চাদের দেখা যাচ্ছে কি এই যে কম্পিটিশন যেটা বলেন পরীক্ষা ওরিয়েন্টেড, আপনাকে পরীক্ষা কি আসবে ওই বিষয়গুলো তাকে তোতা পাখির মতো পড়ানো হচ্ছে এবং পড়িয়ে পড়ে সে নিজেকে ঋদ্ধ করেছে। এবং পরীক্ষার হলে তার যে পরিবেশ, আপনার গ্রামের ওই ছেলের পরিবেশে কিন্তু এক না। একটা পয়েন্ট আপনাকে বলে এখানে বলতে চাচ্ছি, সেটা হলো আপনারা কিন্তু বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে পাশ করার পরে দেখা যাচ্ছে যে আপনার অনেকেই মার্কিং যেটা মিনিমাম মার্ক যেটা পাস করার জন্য সেটা পাচ্ছে না। কারণ কি? আরেকটা স্টাডি যদি আপনি করেন, এই পাস করে আসতেছে কারা, এখনো শহর থেকে গ্রাম থেকে যারা পাস করে আসে, আমি মনে করি তারা আসলে সোসাইটি ক্রিম এবং নিজের পরিশ্রম যোগ্যতা দক্ষতা দিয়ে পাস করে এখনো আসছে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে এখনো যদি আপনি ডাটা নেন দেখা যাবে যে 75% অ্যাপ্রক্সিমেট আমি মনে করি তারাই আছে, একটা চান্স নিচ্ছে, পাচ্ছে। কিন্তু তার মানে কি এখান থেকে আপনি কি বিচার করতে পারছেন, তাহলে পাস না অন্য কিছু? আরেকটা বিষয় যেটা আমরা গুণগত মান আমরা প্রশ্নের বিষয়ে বলেছিলাম যে এখানে পরীক্ষার পদ্ধতির একটা বিষয়, যে পাস করার একটা বিষয়। তাহলে আমরা দেখছি যে এখানে পাস করে তার চান্স পাচ্ছে না, কিন্তু আরেকটা সোসাইটি ওখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা চান্স নিয়ে নিচ্ছে। আমি গ্রামের ছেলে, পাস করে কোনো মতে এসএসসি পাস একটা রেজাল্ট নিয়ে এসে মানে মিনিমাম মার্কিং পেয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে আমি যখন পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি, আমি যখন পরিবেশকে বুঝতে পেরেছি, তখন আমার মনে হয়েছে যে না, আমি অনেক জায়গায় যারা আমার চেয়ে আমার সমপাটি তাদের চেয়ে আমি ভালো করতে পারবো। কারণ এই যোগ্যতা দক্ষতা তখন ও পরিবেশ থেকে শেখে। এই জন্য আপনিও বলছিলেন যে পরিবেশ একটা বিশাল ফ্যাক্টর। এইটা খুবই ভালো কথা বলছেন। আমরা একটা বিরতি নিচ্ছি প্রফেসর আলিম, বিরতির পর ফিরে এসে আমি একটু ফাদার বেঞ্জামিন আপনার কাছে আসবো একটি বিষয় নিয়ে। যে গুণগত শিক্ষার কথা আমরা বলছি বা শিক্ষার মানের কথা বলছি, সেই শিক্ষার মান যদি আমরা অর্জন করতে না পারি, এখন না পারি বা আগে না পারি, তাহলে তার দায় শিক্ষক এবং পাঠক্রমের কতখানি, সেটা নিয়ে আপনাদের আলোচনা শুনবো। যে আমরা যে সিলেবাসটা পড়ি এবং আমাদের যে শিক্ষকরা পড়ান তাদের দায় কতখানি আছে বা আদৌ কোনো দায় আছে কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফাদার বেঞ্জামিন, আপনার কাছে জানতে চাইছিলাম যে শিক্ষার মানের যে ত্রুটিগুলি আপনারা তুলে ধরছেন বা যে প্রশ্ন করছেন, সে তার জন্য পাঠ্যক্রম এবং শিক্ষকের দায় কতটুকু বা কোনো দায় আছে কিনা? নিশ্চয়, যখন আমরা স্ট্যান্ডার্ড বলি নিশ্চয় পাঠ্যক্রমেরও একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। আবার ওইদিকে যে শিক্ষক যিনি এই শিক্ষাদান শিক্ষা গ্রহণে এই প্রক্রিয়ায় যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারও নিশ্চয় তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের, শুধু ঢাকা শহরে না, ঢাকার বাইরে আজকাল সারা দেশে গেলে দেখা যায়, এমনকি গ্রামাঞ্চলে গেলে দেখা যায় এই দেয়াল লিখন মানে কি রাইটিংস অন দ্য ওয়াল বলে, এটা যদি একটা দেশের চিত্র হয়, এখন অমুক স্যারের কোচিং সেন্টার, সেটা আমার মনে বড় প্রশ্ন যে অমুক স্যার আসলে কি ক্লাসরুমে শেখাচ্ছেন? যদি ক্লাসরুমে শিক্ষা দেন তাহলে তার ওই কোচিং সেন্টারে যেতে হবে কেন? এবং আজকাল দেখা যায় যে হ্যাঁ, ওই
ওই যে অমুক স্যারের কোচিং সেন্টারে যাওয়ার জন্য গার্ডিয়ানরাও উঠে সেই লাইনে দাঁড়িয়ে পড়েন, এবং একটা মাইন্ডসেট হয়ে গেছে গিয়ে, একটা কালচারের পরিণত হয়ে গেছে গিয়ে, যেগুলো নাকি ওই কেমনে বেশি নম্বর পাওয়া যায়, এবং ওই জিপিএ 5 পাওয়া বা জিপিএ বেশি জিপিএ পাওয়া, এটাই যেন একটা জীবনের সাধনা। তো এগুলো কিন্তু আমাকে একটু পীড়া দেয়। এগুলো যে একটা দেশের চিত্র, একটা শিক্ষার ক্ষেত্রে চিত্র, এই দেয়াল লিখন দেখলে আমরা অনুমান করতে পারি যে হ্যাঁ সেখানে কি ধরনের শিক্ষা হচ্ছে। আর যেটা বলছিলাম যে শিক্ষিত মানুষের যে আচরণগত যে তার চলার মধ্যে, বলার মধ্যে, দায়িত্বশীলতার মধ্যে, দেশপ্রেমের মধ্যে, সে দেশটাকে ভালোবাসে কিনা, মানুষকে ভালোবাসে কিনা, তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করে কিনা। এই যে পত্রপত্রিকায় যে সমস্ত লেখালেখি বের হয়, এটা যদি আংশিকভাবে সত্য হয়, যে ঘুষের কথা, দুর্নীতির কথা, দায়িত্ব অবহেলার কথা, ফাঁকি দেওয়ার কথা, তো এই সমস্ত, তো আমি এখনো মনে করি যে গ্রামাঞ্চলে, আমি গ্রামে জন্ম হয়েছে, গ্রামে বড় হয়েছি, গ্রামাঞ্চলের লোক এখনো তুলনামূলকভাবে অনেক অনেস্ট, সিনসিয়ার, সোজা, সরল। সেই তুলনায় যদি শিক্ষিত লোক ওই চালাক, মানে মানুষকে ঠকাবার পন্থা বেশি কিছু জানে, সেটি আমার মনে বড় প্রশ্ন আর কি, যে এটা শিক্ষার ফলে যদি মানুষ এই ধরনের চালাকি, চাতুরি এগুলো শিখে মানুষকে কিভাবে ঠকাতে হয়, কিভাবে ব্যাংক থেকে টাকা চুরি করতে হয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে বিরাট একটা প্রশ্ন যে আমাদের শিক্ষাটা কোথায়, শিক্ষার গুণগত মান কোথায় যাচ্ছে। নৈতিকতা এটার সঙ্গে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ শিক্ষা মানেই গুরু শিষ্যের একটা সম্পর্ক আছে, যে আমাদের সেই ট্র্যাডিশনাল, আমরা ঐতিহ্যগতভাবে সে আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে যেটা পেয়েছি, সেটা সেই মূল্যবোধ, আমাদের সামাজিক, নৈতিক এবং আদর্শগত যে সমস্ত মূল্যবোধ, সেগুলো উবে যাচ্ছে না, সেগুলো আমরা ধারণ করতে পারছি, হস্তান্তর করতে পারছি, ট্রান্সমিট করতে পারছি আমাদের সন্তানদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে। এটা বড় প্রশ্ন হয়ে আমি মনে করি। স্যার, আপনি যে কথাটি তুললেন, এই যে শিক্ষা নিয়ে যে প্রতিযোগিতাটা এবং সে অসম প্রতিযোগিতা, এবং শিক্ষার একটাই লক্ষ্য যে কিভাবে বড়, মানে ধনী হওয়া যায়, সেটা দুর্নীতি করে হোক, ঘুষ খেয়ে হোক, নানা করে, এর মধ্যে মানে পাঠ্যক্রমের ব্যাপারটা আপনি বললেন, অভিভাবকদের দায় কতখানি আপনি বলে মনে করেন? অভিভাবকরাও কি বাচ্চাদের একটা এই প্রতিযোগিতার মধ্যে সাংঘাতিকভাবে ঠেলে দিচ্ছেন? অবশ্যই। আমার মনে হয় মানে শিক্ষকদের চাইতে অভিভাবকদের মনে হয় ওইটা দায়ী বেশি মনে হয়, কেননা তার সন্তানের উপর আস্থা নেই এবং প্রতিষ্ঠানের উপর আস্থা নেই। তারা ওই যে এই কোথায় গেলে বেশি নম্বর পেতে পারবে সন্তান, এই সার্টিফিকেটে, এই বেশি নম্বরটার জন্য। হ্যাঁ, আমরা একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। ঢাকার বাইরে আমাদের বগুড়া প্রতিনিধি হাসিবুর রহমান আছেন। আমি হাসিবুর রহমান বিলু ভাই, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে বগুড়ায় আজকে যে ফল, এইচএসসির ফল প্রকাশ হয়েছে, সেই এইচএসসির ফল প্রকাশের ক্ষেত্রে আপনার দুইটি দিকে আপনার মূল্যায়ন আমরা শুনতে চাইবো, যে বগুড়ার মানুষ কি আগের মতো জিপিএ 5কে খুব মিষ্টি, তারপরে ফুল, অন্যান্য দিয়ে খুব উপভোগ করছে, নাকি সেটা আর অন্য 10টা ঘটনার মতো একটি ঘটনা? আর এই কোচিং সেন্টারগুলির ভূমিকা, যেটা ফাদার বেঞ্জামিন বলছিলেন, সেই কোচিং সেন্টারগুলির ক্ষেত্রে কি বগুড়ার ছাত্রছাত্রীরাও কি খুব কোচিং সেন্টার মুখী? আপনার পর্যবেক্ষণ কি বিলু ভাই? খালেদ ভাই, আপনার প্রথম প্রশ্নের কথা জবাব যেটা বলছি, যে মিষ্টি বিতরণ, বা এটা কিন্তু অনেকটা কালচারের মতো হয়ে গেছে। আজকেও কিন্তু রেজাল্টের পরে প্রচুর মিষ্টি হয়েছে, এবং আমি যেটা দেখেছি যে কয়েকটা মিষ্টির দোকান কিন্তু একেবারেই শূন্য হয়ে গেছে। রেজাল্ট কি হয়েছে বা কতটা মানসম্মত শিক্ষা হয়েছে বা গুণগত মান কি ছিল, এগুলো নিয়ে যতটা না কথাবার্তা হয়েছে, রেজাল্ট নিয়ে কিন্তু তার চেয়ে বেশি কথাবার্তা হয়েছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল যে কোচিং সেন্টার, আমাদের অফিস যেটা জলেশ্বরীতলা এলাকায়, ঠিক 1 কিলোমিটারের মধ্যে অন্তত আপনি 100 কোচিং সেন্টার পাবেন, যেগুলোর শিক্ষক কিন্তু কোনো না কোনোভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এসে করছেন, এবং তারা কিন্তু প্রতিনিয়তই তাদের শিক্ষাদানের বিষয়টার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করেন যে কোচিং সেন্টার না হলে কিন্তু তাদের আগামী দিনগুলোতে রেজাল্ট ভালো হবে না। এটা একটা বিষয়ের, আপনি যদি এইবারের পরীক্ষার ফলাফল মূল্যায়নটা করেন, তাহলে দেখা যাবে আজিজুল হক কলেজ, যেটা গভর্নমেন্ট কলেজ, গতবারের চেয়ে কিন্তু একটু ভালো করে এবার 3য় অবস্থানে এসেছে। আর যেটা সবচেয়ে বেশি খারাপ করেছে, এসওএস শিশুপল্লী,
পল্লী, যে প্রতিষ্ঠানটির শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এবং এটা সরকারি তদন্তেও প্রমাণ হয়েছে, সেই প্রতিষ্ঠানটা কিন্তু খুবই খারাপ করেছে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। আর যেটা ক্যান্ট পাবলিক স্কুল, সে কিন্তু তার আগের জায়গাতে রয়েছে, চতুর্থে হয়েছে। আর সব মিলিয়ে কিন্তু বগুড়ার প্রথম যে 20টি শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের তালিকায় আছেন, মেধা তালিকায় রয়েছে, তার মধ্যে কিন্তু 5টি প্রতিষ্ঠান বগুড়ায় ভালো করেছে, তাদের আগের জায়গায় আছে অথবা প্রায় একটু ভালো করেছে। কিন্তু এর আগে বগুড়ার রেজাল্ট কিন্তু আরো ভালো ছিল। খালেদ ভাই। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার রাশিদা আপার কাছে আসি। রাশিদা আপা, শিক্ষার যে মান আমরা অর্জন করতে চাইছি অথচ পারছি না বা কিছু কিছু ব্যত্যয় ঘটছে, তার ক্ষেত্রে পাঠ্যক্রম, শিক্ষক এবং অভিভাবকদের দায় দায়িত্ব যদি আপনি একটু মূল্যায়ন করতেন। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটা একটা না সার্কেলের মতন, একটার সাথে একটা জড়িত, এককভাবে কেউ দায়ীও না, এককভাবে কেউ ইয়েও না। প্রথমত আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা কেমন, শিক্ষা ব্যবস্থায় আমাদের স্কুলগুলোর শিক্ষক আছে কিনা। আমি আপনাকে একটা হিসাব দিই। এই যে কয়েকদিন আগে আমি দেখলাম ইয়াতে, কোথায় যেন, এই যে ফেব্রুয়ারি মাসে প্রথম আলোতে একটা ইয়ে দিছে, বলছে যে 323টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 213টিতে প্রধান শিক্ষক নেই এবং 446টি সহকারী প্রধান শিক্ষকের পদের মধ্যে 137টি পদই খালি। এটা তো মানে বেসিক জায়গা যেগুলো স্কুলের, সহকারী শিক্ষকের পদ খালি 1532টি। এই যদি শিক্ষকের পদ খালি থাকে তো শিক্ষাদান করবে এটা কে? আচ্ছা, তারপরে আসেন শিক্ষা খাতে বরাদ্দ কত। আমাদের জাতীয় আয়ের 2.2% বরাদ্দ জাতীয় আয়, এটা হলো সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এটাই আছে, খুব সামান্য বোধ হয় 2.1 এই এখন পর্যন্ত 2.2। আপনি কি শিক্ষা দিবেন? এবং জাতীয় বাজেটের 1974 সালে 73-74 সালে ছিল 20%, সর্বোচ্চ বরাদ্দ ছিল সেই বছরটা সম্ভবত প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করা হলো সেই বছর। এবং তারপর থেকে ওই কয়েক বছর 16-16 ছিল, 75-এ, তারপরে 75-এ ছিল 20%, তারপর থেকে কিন্তু কমতে 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 সামরিক শাসকরা 9% নিয়ে আসলো, সেনা শাসকরা 9% আনছিল, এখন সেটা আসছে 14% সম্ভবত বাজেটের। আপনি কি শিক্ষা দিবেন যেখানে জাতীয়, এক সেকেন্ড আমি শেষ করি নাই, জাতীয় এত কম পার্সেন্ট যেখানে বরাদ্দ হয়, 30% বরাদ্দের কথা জাতীয় বাজেটে, সেখানে দিচ্ছে হলো 14%, অর্ধেকেরও কম। তো কি শিক্ষা দিবেন আপনি? স্কুল কলেজে আপনার টিচার নেই, এক নম্বর কথা, নরম পলিসি আমলে নিবেন না, আলাদা সিস্টেম। শিক্ষক আছে, ছাত্র বেশি হলো, ছাত্র বেশি, শিক্ষক আছে কিছু, এবং সিস্টেম আলাদা, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই খাটাখাটনি করে, শিক্ষকরাও খাটে, টিচাররাও, ছাত্ররাও খাটে, স্টুডেন্টরা খাটে, সিস্টেমটাই ভিন্ন। কিন্তু অন্য জায়গায় আপনার শিক্ষক নেই। আমি আজিজুল হক কলেজে আমি গেছিলাম, বগুড়া থেকে ভাই বললেন, আমি গেছিলাম হলো 88-90-এর দিকে, যে শুনলাম যে ওখানে কলেজে বায়োলজি ল্যাবে বায়োলজির টিচার নেই, কেউ নেই, না জুলজি না বটানি, কেউ নেই। ল্যাবরেটরি যে চালায় তিনি ক্লাস নেন, সব তিনি করেন। আমাদের আমাদের এক বন্ধুর মতন, উনি পিসি কলেজে ছিলেন বাগেরহাটের, একদম আমাদের ঘনিষ্ঠজন, উনি খুবই সিনসিয়ার মানুষ। উনি সরকারি কলেজে ছিলেন আগে ফরিদপুরে, ওখান থেকে পিসি কলেজে গেছিলেন। পিসি কলেজে যে উনি একা ফিজিক্সের একা, উনি অনার্স নেন, উনি ইন্টারমিডিয়েট নেন, উনি মাস্টার্স নেন, উনি প্র্যাকটিক্যাল করেন। এখন বোঝেন শিক্ষাটা কি হবে। সারা বাংলাদেশের চিত্র এরকম বহু চিত্র, এটা আমি দিয়ে উদাহরণটা আপনাকে দিতে পারি, কিন্তু আপনি খাতা খুলে দেখেন এই চিত্রের মধ্যে আপনি কি শিক্ষা দিবেন ছাত্রদেরকে? বিভিন্ন জায়গায় একই রকম চিত্র। এখন আমরা দেখছি যে এখন এই রেজাল্টটা হলো ইন্টারমিডিয়েট রেজাল্ট, তাই না? ইন্টার রেজাল্ট হলো ছাত্ররা এই পাস করছে। আমরা বলছি যে অনেকে এটা দুর্নাম করে, অমুক করে, দুর্নাম করুক আর যাই করুক, আমরা চাই আমার শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ হোক, শিক্ষক, আর শিক্ষক নাহলে ছাত্রকে পড়াবে কে? আর আমরা যদি মনে করি যে অভিভাবকরা চায় তার সন্তান বেশি নাম্বার পাক, সে চাবে না কেন? সে যদি নাম্বার না পায় সে তো কোথাও চান্স পাবে না, তার জীবনটাতে হেল হয়ে যাবে। সেই জন্যই তারা চায়, বুঝে নেয়। এবং আমি জানি, আমি যেটা জানি সেটা হচ্ছে যে স্টুডেন্ট পাস করার আগেই ম্যাট্রিক পরীক্ষা দিল, সাথে সাথে বাবা মারা ওই সব ঠিকঠাক করে আসে, কোন স্যারের কাছে পড়বে টড়বে ঠিক করে। তারা চালাক বাবা মা। যদি সে না করতো, তাদের সন্তানরা আজকে মনে করেন, আমি অনেককে জানি তো অনেক বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। হ্যাঁ, বাবা মা চালাক না, অবশ্য মানে
প্রতিষ্ঠিত হওয়া আর সমাজে কন্ট্রিবিউট করা, সেটাও সেটা বুঝিনি। আপনারা আলাদা সেটা আলাদা দাবি করি। করছেন, মানে তারপরেও আর কি মানে তারা দেখতে শুনতে মনে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় তারা মানে কাজে ব্যস্ত হয়ে এই পড়েছেন। শিক্ষার, আপনি যেটা প্রথমে শুরু করছেন, এই শিক্ষার একটা ফাঁদেও আমরা পড়ছি কিনা, যেটা শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার যে হ্যাঁ, ফাঁদ, নিজেকে এবং কিন্তু তারপরে সেটা তো আবার তারপরে ছিল না। সেইটা আবার আপনি সেটা তো- বলছিলেন যে সেটা সেটা ঠিক ছিল না, না তো আমার। তো সেই বলছিলেন যে সেটা সেটা ঠিক ছিল না, না তো আমার। তো সেইটার ক্ষেত্রে তাহলে আপনি সেটা বলছেন, তো এক সেকেন্ড আমি বলি নাই, তো এই কথাটাই দেশপ্রেম ও সুনাগরিকত্ব, এটা ছিল আমার ক্ষুধা কমিশনের মধ্যে, দেশপ্রেম সুনাগরিকত্ব তৈরির জন্য কথা ছিল। সেটা আমাদের, হয় নাই। সেটা আমাদের যারা এই কমিশন করেছেন তারাও আমাদেরকে এই শিক্ষা দিতে আসলে নিশ্চয়ই ব্যর্থ হয়েছেন, কারণ আমরা অনেক ক্ষেত্রে আমাদের সংখ্যায় বেশি সবটা দেখি মিলিয়ে ব্যর্থদের। কিন্তু শুধু- আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর হালিম, আপনার কাছে জানতে চাইবো যে গত কয়েক বছর দেখা গেছে যে দুটি পাবলিক পরীক্ষা, এসএসসি এইচএসসি পরীক্ষা যারা জিপিএ 5 পেয়ে ভালো করে এসছে, তারাও, আপনি এটি শুরু করেছিলেন, আমরা ওই সময় আপনার শেষ করতে পারিনি, সেটি হচ্ছে যে তারাও ইউনিভার্সিটিতে এসে বিভিন্ন জায়গায় তারা খুব ভালো ফলের পরিচয় রাখছেন না তাদের অনেকেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? যেটা পড়াশোনার মানের, মানে পড়াশোনার পদ্ধতির পরিবর্তন হচ্ছে, আমরা সৃজনশীল পদ্ধতিতে এসেছি, আমরা অনেক ভালো শিখছি, সুযোগ সুবিধাও বেশি, তারপরেও আমাদের কেন এরকম অবস্থা? থ্যাংক ইউ। আসলে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ঠিক স্মরণ করে দিতে চাই যে আসলে আমরা কেন চান্স পাচ্ছি না। কিছুক্ষণ আগে আমরা এই কথাগুলো চলে আসছিল, একটা বিষয় হলো নৈতিকতা এবং দায়িত্ববোধ। এটা টপ টু বটম, অর্থাৎ সমাজের একদম উপর স্তর থেকে নিচু স্তর, নিচু স্তর থেকে উপর স্তর, প্রত্যেকের দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে কিন্তু এই জায়গাটার উত্তর আমরা সহজেই পাবো। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি বলেছিলেন শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষাক্রম এবং অভিভাবক মহল এবং আমাদের এই যে চান্স, এটা আমি অ্যান্সারটা এভাবে দিয়ে আসতে চাচ্ছি। যেমন ধরেন, আমরা সব জায়গা থেকে কিন্তু একজনের দোষ আরেক জায়গায় চলে যেতে চাই। আমরা পত্রিকায় লেখালেখি দেখেছি, প্রমাণ করে দেখেছি, এবং প্রফেসর জাফর ইকবালের নেতৃত্বে তারা কি আমাদের শহীদ মিনারে অবস্থান ধর্মঘট হয়েছে, কথাবার্তা হয়েছে, সেখানে প্রশ্ন আউট হয়েছে, এটা কোনো সন্দেহ নাই তাতে যে প্রশ্ন আউট হয়েছে, এত সত্য, এবং সেই সত্য কথাটা আমরা সত্য বলে চালাই দিতে পারি না নারাজ। তাহলে গুণগত মান আপনি কোথায় পাবেন? ধরেন এটা তাহলে হায়ার লেভেলে, অর্থাৎ আপনি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, শিক্ষা মিনিস্ট্রি থেকে শুরু করে, এবং বোর্ডের যারা কর্মচারী, যারা শিক্ষক, যারা এই প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িত, প্রত্যেকের দায়িত্ব রয়েছে এটাকে সঠিকভাবে লালন পালন করা এবং এটাকে সযত্নে ডিজিমিনেট করা। এবং আমাদের একজন দর্শক বলছেন, যে অভিভাবক বেশি দামে প্রশ্ন কেনার জন্য সন্তানকে টাকা দিচ্ছেন, কারণ এত টাকা আসলে একটা এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থীর কাছে থাকার কথা না, প্রশ্ন অনেক দামে কিনতে হয়, সে টাকাটিও নাকি বাবা মারা দিয়ে দিচ্ছেন যে যা একটা বাজার থেকে প্রশ্ন কিনে নিয়ে। এটা ভালো কথা যে বাবা মা তো আমাদের সমাজ ব্যবস্থায়, টিচার সমাজ বলেন, অন্য লোকজন যে ভাই বলেন, আমরা যারা অভিভাবক, আমরা কিন্তু আরো একটু বেশি দায়বদ্ধ এর মধ্যে। কারণ কি, আমার সন্তানকে পাশ করাইতে হবে, কিন্তু আমি যে দুর্নীতি করছি, আমি যে কোশ্চেনটা কিনে সন্তানকে পাশ করাচ্ছি, এই নৈতিকতা, এই অবক্ষয় থেকে আপনি তো এড়িয়ে যেতে পারেন না। এটা স্বাভাবিকভাবে আমরা অভিভাবকটাও দায়ী এবং প্রশাসনও দায়ী, যারা এটার সাথে জড়িত। কোশ্চেন কেন আউট হবে, এইটা তো দায়িত্ব আমার, যারা আমি এটা লালন পালন করতেছি সেটা। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় আমরা ধরেন যে আমি যে গুণগত মানের একটা অংশ বললাম, কোশ্চেন আউট হয়ে গেল, তারপরে আপনি এখানে অভিভাবকের দায়িত্ব, অভিভাবক কি, আপনি লাইন ধরে দেখবেন টিচারের পিছে দৌড়াচ্ছে, ঘরে ঘরে ধরে বেড়াচ্ছে, সারাদিন ধরে বেড়াচ্ছে, যেটি ম্যাডাম বলছিলেন যে মানে খুবই চালাক। এইটা থেকে, এই কালচার থেকে আমাদের বাইরে আসতে হবে। তবে এই কালচার থেকে বাইরে আসার জন্য আমি একটু সংক্ষেপ্ত বলি, যদি আপনার সময় না থাকে। আমি যেটা বলতে চাই, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা যেভাবে আসছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এমন হয়েছে, ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠান বলা যায়, কিন্তু গুণগত মান পড়ার জন্য ওই টিচার কিন্তু সবাই কিন্তু আমরা পড়াইতে পারছি না, কিন্তু চালিয়ে যাচ্ছি। এই জন্য আমাদের করতে হবে কি, আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, শিক্ষা পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন করতে হবে। বিশেষ করে আমরা মনে করি, যদি এই দায়িত্ব দিতে চাই, আবার একটু পয়েন্ট করে বলি, যদি দায়িত্ব কাজ আলটিমেটলি তো শিক্ষা প্রতিষ্ঠানের উপর পড়বে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যদি তার নৈতিকতা থেকে সরে যায়, তাহলে কিন্তু ফেল করবে। সেটা হলো আমাদের কোনো ব্যবস্থা এসএসসি পর্যন্ত কোনো পরীক্ষা পদ্ধতি থাকা উচিত না, সেটা স্কুলে থাকবে। স্কুল থেকে সার্টিফিকেট করবে, যদি তারা নৈতিক, তারা দেখবে একজাক্ট যে মূল্যায়ন,
তারা ফরমেটিভ অ্যাসেসমেন্ট করবে, তারপরে আপনার সামেটিভ সেইটি অ্যাসেসমেন্ট নিয়ে অবশ্য শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে জি। গবেষণা চলছে, আমরা That's মাঝে মাঝে সেটার ইয়ে দেখতে পাচ্ছি। আমি একটু ফাদার বেঞ্জামিন আপনার কাছে আসি। আপনি বিরতির সময় বলছিলেন যে যারা আজকে ভালো রেজাল্ট করেছে তাদেরকে আপনি শুভেচ্ছা জানাতে চান, এবং তাদের উদ্দেশ্যেও যদি আপনি আরেকটু কিছু যোগ করেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে। হ্যাঁ, বিগত বছরগুলোতে একবারে কিছু কিছু অর্জন হয়নি, অনেক কিছু অর্জন করেছি আমরা, অর্জিত হয়েছে। যেমন মেয়েদের শিক্ষা, হ্যাঁ, মেয়েদের পাশে অতীতে মেয়েদেরকে স্কুলে পাঠানো হতো না, শিক্ষাক্ষেত্রে উৎসাহ দেওয়া হতো না। বর্তমানে কিন্তু মেয়েরা সেই ছেলেদের সমপর্যায়ে সমতালে কিন্তু এগিয়ে চলছে। এই যে একটা বিরাট পরিবর্তন, যে মায়েরা যদি শিক্ষিত না হয় তাদের সন্তানদেরকে শিক্ষিত করবে কি করে, সেদিক দিয়ে হ্যাঁ সে পরিবর্তন। এবং স্যার যেমন বলছেন যে আমরা চাইতাম সবাই পাশ করুক, 100% পাশ করুক এবং নম্বরও পাক, কিন্তু শিক্ষাটা বাদ দিয়ে না, ফাঁকি দিয়ে না, শিক্ষাটা করে। শিক্ষাটা ম্যাডাম যেমন বলছিলেন কিছুক্ষণ আগে, রাশিদা ম্যাডাম যেরকম বলছিলেন যে কোচিং সেন্টার এবং মানে শিক্ষকের এবং ছাত্রের অনুপাতের একটি খুব অস্বাভাবিক অবস্থা যে বিরাজ করছে, সেটি আপনি বলছিলেন যে সারা বাংলাদেশে একই রকম অবস্থা। আমরা চট্টগ্রাম থেকে আমাদের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহর সাথে একটু সংযুক্ত হই। জনাব মামুন আব্দুল্লাহ, আপনি আমাদেরকে একটু জানান যে চট্টগ্রামে কোচিং সেন্টারগুলির উপর মানুষের যে নির্ভরতা বা নির্ভরশীলতা সেটা কতখানি, আর শিক্ষক ও ছাত্র অনুপাত কলেজ বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে কতখানি, সেটি সম্পর্কে আমাদের একটু বলেন জনাব মামুন আব্দুল্লাহ। খালেদ ভাই, আপনি যেটা বলছেন যে আসলে এখানে কোচিং সেন্টারের বিষয়টা শুধু চট্টগ্রাম না, সারা দেশের মতো চট্টগ্রামেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার। কোনটার শিক্ষার মান কতটা ভালো সেটা বড় কথা নয়, বরং অভিভাবকরা তাদের ছাত্রদের নিয়ে ছুটছেন কোচিং সেন্টারে। আপনাকে যদি বলি, চট্টগ্রাম শহরের সবচেয়ে কোচিং সেন্টার একটি এলাকা আছে চকবাজার, ওখানে সদুয়েক কোচিং সেন্টারের অস্তিত্ব আছে, এবং এই চকবাজার এলাকায় চট্টগ্রামের সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের অবস্থান। অর্থাৎ আপনি সহজে বুঝতে পারছেন চট্টগ্রাম শহরের সবচেয়ে ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানটি, তার পাশেই সবচেয়ে বেশি কোচিং সেন্টার। অর্থাৎ ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও এখনো পর্যন্ত এখন অনেকটাই আপনার কোচিং নির্ভর হয়ে পড়েছে। এতেই ছোট্ট এই উদাহরণ থেকে আপনি বুঝতে পারেন। আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে শ্রেণীকক্ষে যে পাঠদান করা হচ্ছে, ভালো চট্টগ্রামের ভালো নামকরা প্রতিষ্ঠানগুলোতেও সেখানেও ছাত্ররা সন্তুষ্ট হতে পারছে না বলে তারা ভালো রেজাল্টের জন্য কোচিং সেন্টারে ধারস্থ হচ্ছে। আর এতে করে আমরা দেখেছি অনেক অভিভাবকের সঙ্গে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে কলেজের জন্য তাদের যে ব্যয় করতে হয়, কোচিং সেন্টার ব্যয় অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশি করতে হচ্ছে। কারণ সবারই লক্ষ্য একটি ভালো রেজাল্ট নিয়ে আসা, জিপিএ 5 নিয়ে আসা, এবং এই ভালো রেজাল্ট নির্ভরতা আর কারণে আমাদের যে অন্য মৌলিক যেসব বিষয়গুলো, যে গুণাবলী থাকার কথা ছিল শিক্ষাক্ষেত্রে, শিক্ষার কাঠামোতে, যে নীতি নৈতিকতা, সব বিসর্জন দিয়ে এখন সবাই ছুটছেন ভালো রেজাল্টের জন্য। আর সবাই মনে করছেন যে কোচিং সেন্টারই ভালো দিতে পারে। জি মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি মোটামুটি ভাবে আমাদের প্যানেলিস্টরা যা বলছেন তাই আপনার কথা আরো স্পষ্ট এবং যৌক্তিক হলো। আমি একটু রংপুর থেকে আমাদের রংপুর প্রতিনিধি, রংপুর ব্যুরো প্রধান পরিমল মজুমদারের সাথে একটু কথা বলতে চাই। পরিমল দা, রংপুরের অবস্থা আমাদের একটু জানান কোচিং সেন্টার এবং শিক্ষক ছাত্রের অনুপাত প্রসঙ্গে আপনি যদি আমাদেরকে একটু রংপুরের অবস্থাটা একটু জানান। পরিমল দা। জি, আমি শুনতে পাচ্ছি। ওই রংপুরে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে সারা দেশের মতো এখানেও কোচিং সেন্টার রয়েছে, এবং রংপুর কারমাইকেল কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক কোচিং সেন্টার গড়ে উঠেছে, যে স্বাভাবিক, এবং মেডিকেলেরও কোচিং সেন্টার রয়েছে। তবে এবার যে এইচএসসি পরীক্ষার যে ফলাফল, এখানে যে রেজাল্ট করেছে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এরা দ্বিতীয়বারের মতো প্রথম হয়েছে এবং দেশের দ্বিতীয়তম স্থানে রয়েছে পাশের দিক থেকে। এদের ছাত্ররা কিন্তু কোনো কোচিং সেন্টারে কোচিং করে না, এরা এই কলেজেই তাদের এই শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে আলাদাভাবে তারা কোচিং নিয়ে কিন্তু এই রেজাল্টটা করেছে। একই অবস্থা দ্বিতীয় অবস্থানে থাকা দিনাজপুর বোর্ডের রংপুর ক্যাডেট কলেজের, পুলিশ লাইন্স স্কুলের। হ্যাঁ, এখানে কিন্তু কোচিং করে যে ভালো ফলাফল হচ্ছে তা কিন্তু না। কিন্তু যে সমস্ত বেসরকারি স্কুল রয়েছে, স্কুল কিংবা কলেজ, এই সমস্ত কলেজের কোচিং ছাত্রছাত্রীরা কোচিং নির্ভর হয়ে যাচ্ছে। এটার পিছনে কারণ হচ্ছে যে শিক্ষকরা আসলে শ্রেণীকক্ষে পাঠদান ঠিক মতন করে না। এ কারণেই তারা ওই কোচিং সেন্টার খুলে ছাত্রদের তাদের
পরিমলদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা স্পষ্ট যে কোচিং সেন্টারের নির্ভরতা। আমরা সর্বশেষ আমরা বরিশালে ব্যুরো প্রধান আমাদের মুরাদ আহমেদের কাছ থেকে শুনে নেই যে বরিশালের অবস্থা কি, কোচিং সেন্টার নির্ভরশীলতা বা শিক্ষক ছাত্র অনুপাত ক্লাসে এই সম্পর্কে। মুরাদ ভাই। ধন্যবাদ খালেদ ভাই। আসলে আসলে রংপুর এবং চট্টগ্রামের যে অবস্থাটা আমরা শুনলাম কোচিং সেন্টার এবং শিক্ষক ছাত্রের সম্পর্কে, বরিশাল তার বাইরে না, বরিশালে একই অবস্থা চলছে। তবে বরিশালে আজকে যে অবস্থা দেখলাম, আমি বিভিন্ন কলেজে ঘুরেছি রেজাল্টের সময়টায়, তো একজন অভিভাবক তার মেয়েটি এবারে জিপিএ 5 পেয়েছে, ভালো নাম্বার পেয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে প্রফুল্লতা নেই কেন, প্রফুল্লতা থাকবে কোথায়? যে টাকা কোচিং এর পেছনে ব্যয় হয়েছে সেই টাকা তো আমি আসলে ব্যয় করতে চাইনি, আমি চেয়েছিলাম কলেজ থেকেই এডুকেশন নিতে। এবং তিনি যেটি বলেছেন যে সেকেন্ড ইয়ারে ওঠার পর তার মেয়েটি একদিনের জন্য কলেজেও যায়নি। তো এই অবস্থা চলছে বরিশালে যেটি বরিশাল বোর্ড কর্তৃপক্ষ দাবি করেছেন যে তাদের শিক্ষাগত মান বেড়েছে। এক্ষেত্রে তারা যেটুকু বলেছেন যে গত বছরের চেয়ে এবার জিপিএ 5 বেশি হয়েছে, 372টি বেশি পেয়েছে। গত বছর 1853 ছিল, এবার 2225 হয়েছে। এই দিয়ে তারা দাবি করেছেন যে বরিশালের শিক্ষার মান বেড়েছে। কিন্তু সার্বিক টোটাল রেজাল্টে যদি আমরা দেখি 4 প্লাস পার্সেন্টেজ, 5-এরও কম জিপিএ 5 পেয়েছে। আর অন্যান্যরা যারা রেজাল্ট করছে তারা কিন্তু 95 ভাগের মধ্যেই। মুরাদ ভাই আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে রাশিদা আপা আমরা আপনার কাছে আসবো একটা অন্য বিষয়ে, যে আমরা কিন্তু গত অল্প মানে আমি ঠিক মনে নেই কবে থেকে ইন্ট্রোডিউস করা হলো, কিন্তু এই যে অষ্টম শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর যে পাবলিক পরীক্ষা, এটা 3-4 বছর হয়েছে বোধহয় এটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এর কোনো সুফল বা এর কোনো ভালো ফল কি আমরা আমাদের বড় পাবলিক পরীক্ষাতে গুলিতে দেখতে পাচ্ছি কিনা, সেটি কি বলার সময় এখন আসছে কিনা? আমার মনে হয় যারা প্রথম জেএসসি বা পিএসসি দিয়েছিল তারা বোধহয় জেএসসি দিয়েছিল তারা বোধহয় ইন্টারমিডিয়েট পরীক্ষা এবার দিল, আমার যতদূর মনে হয়। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়নি এখনো দেয়নি। তো এই জেএসসি বা এই আমাদের যে পঞ্চম শ্রেণীর পাবলিক পরীক্ষাগুলি সেটার ফলাফল নিয়ে আমরা একটু সেটার ফলাফল নিয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপা আপনার কাছে জানতে চাইছিলাম যে জেএসসি এবং পিএসসির কোনো ফলাফল এই মানে পাবলিক পরীক্ষা দেওয়ার অবশ্য সময় আসেনি, কারণ আমরা দেখলাম যে তারা এখনো কোনো পাবলিক পরীক্ষা মানে বড় পাবলিক পরীক্ষা বসেনি, কিন্তু এটার কি কোনো ভালো ফলাফল আপনি আশা করছেন যে পিএসসি এবং জেএসসি দেওয়ার ফলে? আমি আলাপ করেছিলাম স্টুডেন্টদের সাথে, হ্যাঁ, তা ওদেরকে আমি খুশি দেখেছি, যাদের সাথে কথা বলেছে খুশি। এবং আমি কিছু মানে দরিদ্র জনগোষ্ঠী বলতে পারেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের সাথে আলাপ করি, তারা খুবই খুশি যে তারা একটা সার্টিফিকেট পাবে। আমি গ্রামে গেছি বা এখানে যারা আছে দরিদ্র জনগোষ্ঠী যাদের সাথে আমার আলাপ হয়, তারা কিন্তু খুশি যে আমার ছেলেটা বা আমার মেয়েটা পরীক্ষা দেবে এবং সার্টিফিকেট পেয়েছে বা পাবে, তারা কিন্তু বেশ খুশি। এটা হলো আপনি দেশের সার্টিফিকেটটা পাচ্ছেন, একটা মাইন্ডসেট। কিন্তু স্কুল থেকে কিন্তু আপনি আগেও সার্টিফিকেট পাইছেন যে 8 পাস করেছেন, কিন্তু না হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একটা সরকারি ভাবে একটা বোর্ড থেকে একটা রিকগনিশন হতো, খুশি। অন্যদের বেলা আমি জানি না, এটা একটা ভালো দিকও আছে, ভালো দিকে সে প্রস্তুতি নিচ্ছে, মানে তার একটা মানসিক প্রস্তুতি হচ্ছে, এটা একটা ভালো দিক আছে বলে আমি মনে করি, এটা খারাপ মনে হচ্ছে না। কিন্তু এর পরবর্তীতে এই যে 2টা পরীক্ষা দিত সেটাও একটা ঠিক আছে, যে 5-এ কিছু ছেলে ভালো পড়াশোনা করতো আর সব ছেলেরা খেলতো, সেটা একবারই সে পরীক্ষা দিচ্ছে, সেটা একটা ভালো দিক আছে বলে আমার পরবর্তীতে মনে হয় একটা পরীক্ষা হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের এখন চালু করছে অবশ্যই কারিগরিটাকে জোর দিচ্ছে, কিন্তু কারিগরি শিক্ষা আমি এর আগে যেটা জানতাম, আমি যখন কলেজে ছিলাম আমার ছাত্ররা কিছু টিচার হয়ে গেছিল বিভিন্ন জায়গায়, চিটাং থেকে এসে আমাকে বলেছিল যে চিটাঙ্গে যে ওর কারিগরি যে ইয়েটা আছে ইনস্টিটিউটটা, ওখানে ছাত্ররা নাকি পড়তে চায় না, ও কেমিস্ট্রি টিচার হয়েছে ওখানে, সে বলে যে স্যার টাকা নেন, টাকা নাকি জোর করে দিয়ে যায় বালিশের তলে, ঘুমায় থাকলে বালিশের তলেও টাকা দিয়ে যায়, আমাকে প্র্যাকটিক্যালে পাস করে দেবেন, প্র্যাকটিক্যাল অবস্থা খারাপ। সবকিছু মিলে আর কি দেশে অনেক বড় কথা বলতে হবে, প্রজেক্ট করতে হবে, অল্প সময় বলা শেষ হবে না। আপা আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর হালিম আপনি যদি শেষ কথা বলেন যে 30-40 সেকেন্ডে। আসলে ও সময় তো নিতে হবে, শেষ কথা হলো যে আমি যদি সংক্ষেপে বলি যে দেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকের দায়িত্ববোধ থেকে যদি তার গুণগত মান অর্থাৎ নিজের কাছে যদি প্রশ্ন করে যে আমি যা করছি তা সঠিক করছে কিনা, এবং সেই সঠিক কাজটা যদি আমরা সঠিকভাবে প্রতিফলন করতে পারি, তবেই গুণগত শিক্ষা
আমরা প্রত্যাশা করতে যে যার কাজটা যদি ঠিক মতো করে দেন তাহলেই আমরা করতে পারবো। ফাদার বেঞ্জামিন, আপনি যদি আমাদের উপসংহার টেনে দেন সবার সাথে কথা বলে। শিক্ষা, ওই যে বললাম সুশিক্ষা আবার কুশিক্ষাও আছে। তো শিক্ষার আমরা ওই সমাজের সেই পরিবর্তনটা, ইতিবাচক পরিবর্তনটা আমরা দেখতে চাইতাম, যে সরকারি কর্মকর্তা যারা আছে বা বিভিন্ন জায়গায় আছে, স্কুল কলেজে প্রতিষ্ঠানে, যে দায়িত্বটা যেন ঠিকমতো পালন করে। শিক্ষক যদি ক্লাসে প্রস্তুতি নিয়ে আসেন, যদি ছাত্রদের মনোযোগ ধরে রাখার মতো সেভাবে সে প্রস্তুতি নিয়ে উনি পাঠদান করেন, তাহলে ছাত্রছাত্রীরা প্রাইভেটে যাবে কেন? আর আরেকটা আমি একটা প্রস্তাব দিতাম, এই যে প্রাইভেট টিউশনের জন্য ধনীরা, কি জানি শুধু ধনীরা করে নাকি কিনা, আজকাল সে আমি গ্রামাঞ্চলে দেখেছি ওই প্রাইভেট টিউটর রাখে, কিন্তু স্কুলে বেতন বাড়ালেই আবার আন্দোলন করে। যে টাকা ওই প্রাইভেট টিউটরকে দিচ্ছে সেই টাকাটা যদি স্কুলে দেওয়া হতো বা তার কিছুটা অংশ স্কুলে দেওয়া হতো এবং সমবন্টন হতো, সবাই সেই সুযোগটা পেত। তাহলে এটা বলি, আমাদের কিন্তু নফস, অর্থাৎ আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আপনি শুধু এই প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটির কথা বলছি, কারণ ইউনিভার্সিটিতে দেখবেন আমাদের একদমই শেষ করে দিতে হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য ফাদার বেঞ্জামিন, অধ্যাপক রাশিদা এবং অধ্যাপক হালিম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।